সম রেজাউল করিম বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সাবেক গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি পিরোজপুর 1 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আইন, সংবিধান এবং রাষ্ট্র পরিচালনা বিষয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হলে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, বিচার ব্যবস্থা এবং মানবাধিকার ইস্যু নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। সম্প্রতি তিনি দিল্লিতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ সময় সাক্ষাৎ করে তার দেশে ফেরার পরিকল্পনা, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের জন্য এবং দেশবাসীর জন্য মেসেজ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেছেন। আজকের সাক্ষাৎকারে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রস্তুতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুতি এবং বাংলাদেশের বর্তমান সাংবিধানিক সংকট, বিচার ব্যবস্থার অবস্থা এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার মূল্যায়ন। সম রেজাউল করিম, চলুন তার মুখ থেকেই শুনে আসি আমরা। ধন্যবাদ সম রেজাউল করিম যোগ দেওয়ার জন্য। প্রথমেই জানতে চাই, দিল্লি গেলেন, আপনার নেত্রীর সঙ্গে, বঙ্গবন্ধু কন্যার সঙ্গে দেখা হলো, কি মেসেজ দিলেন তিনি, কেমন দেখলেন তাকে? ধন্যবাদ আপনাকে এবং আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। বঙ্গবন্ধু কন্যা আমার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়, আমি আপ্লুত। কারণ তাকে সুস্থ, স্বাভাবিক, দীপ্তিময়, দৃঢ়চেতা দেখেছি, আত্মবিশ্বাসী দেখেছি। বাইরে বিভিন্ন রকম ন্যারেটিভ রয়েছে, এক শ্রেণীর জামাত শিবির সহ মানে স্বাধীনতা বিরোধী চক্র নানা রকম অপপ্রচার করে বিভিন্ন রকম ভাবে তথ্য দেয় যে উনি অক্ষম হয়ে গেছেন, উনি যে কথা বলতে পারেন না, ওনার যে ভয়েস গুলো এআই দিয়ে তৈরি করা, এ কারণে উনি সামনে আসেন না। একজন সাংবাদিক তাকে মেরেই ফেলেছেন, একজন সাংবাদিক বলেছেন তিনি মারা গেছেন। এই জাতীয় জঘন্য অপপ্রচারটা যে সত্যি সত্যি ভয়ঙ্কর মিথ্যাচার ছিল সেটা দেখে আসলাম। শুধু আমি না, আমার সঙ্গে যারা ছিলেন তারা দেখেছেন এবং আমাদের সঙ্গে মাননীয় নেত্রী দীর্ঘ সময় ছিলেন, প্রায় 5-6 ঘন্টা। এই 5-6 ঘন্টা সময়ে প্রতিটা মুহূর্তেই তাকে প্রাণোজ্জ্বল মনে হয়েছে, তাকে দৃঢ়চেতা মনে হয়েছে, আশাবাদী মনে হয়েছে, তাকে পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্ল্যানিং তার ভিতরে আছে, দূরদৃষ্টি সম্পন্ন মনে হয়েছে। কোন ক্রমে তাকে শারীরিকভাবে অসুস্থ অথবা কোনো ঘটনায় তিনি হতাশ এমনটা মনে হয়নি। বারবার মনে হয়েছে যে তিনি তার অভিজ্ঞতার ভান্ডারটাকে আরো সমৃদ্ধ করেছেন। বাংলাদেশটা যে বিপন্ন অবস্থায় পড়েছে, সেই বিপন্ন অবস্থা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাবে, আবার কিভাবে বাংলাদেশকে তার মেইন স্ট্রিমে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনায় পুনরুদ্ধার করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি আলাপ করেছেন। কি অবস্থায় ছিল বাংলাদেশ, সেখান থেকে তিনি কোথায় নিয়ে আসছেন সেগুলো আমাদের শেয়ার করছেন। যে একসময় বাংলাদেশ তো প্রাকৃতিক দুর্যোগের একটা সিম্বলিক রাষ্ট্র, দুর্নীতির একটা সিম্বলিক রাষ্ট্র ছিল। সেই বাংলাদেশটাকে যে কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল নিডসটা, যে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে ডিমান্ডটাকে তিনি কিভাবে ফুলফিল করেছেন, কিভাবে নিজের টাকায় তিনি পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 3rd টার্মিনাল, কর্ণফুলী টানেল সহ প্রতিটি গ্রামে বিদ্যুতায়িত করা, প্রতিটি গ্রামে টেকনোলজি নিয়ে যাওয়া, ভূমিহীন মানুষদের ভূমি দেওয়া, গৃহহীন মানুষদের কিভাবে তিনি সরকারি টাকায় বাড়ি করে সরকারি ব্যয়ে রেজিস্ট্রেশন করে বিদ্যুতের কানেকশন দিয়েছেন। 125টি কর্মসূচির মাধ্যমে কিভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক দিয়েছেন, কিভাবে মুক্তিযোদ্ধা, বিধবা, প্রতিবন্ধী, নারী এদেরকে পুনর্বাসন করেছেন। এই সমস্ত বিষয়গুলো তিনি শেয়ার করে বলছিলেন যে কোথায় নিয়ে গেছিলাম বাংলাদেশটাকে, আর সেই বাংলাদেশটা কোথায় নিয়ে আসছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলেছিলেন যে এই দেশটা শত শত বছরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই দেশটাকে কিভাবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য একটা জঙ্গিতন্ত্র এবং কিভাবে একটা অভদ্র বেয়াদবি সংস্কৃতি এস্টাবলিশ করা হয়েছে, এই বিষয়গুলো তিনি শেয়ার করে আমাদেরকে বলছিলেন। বিস্তারিত জানতে চাইবো, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করি। সম রেজাউল করিম,
বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় আনতে চান। শেখ হাসিনা কি বন্দী? প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা কি বন্দী? যদি বন্দী হন তাহলে আপনাদের মতো নেতৃবৃন্দের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে উনি কেমন করে দেখা করেন? 2 বা 3 নাম্বার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা বলছেন উনি নিজে ফেরত আসবেন, নিজে এসে আত্মসমর্পণ করবেন। উনি বলছেন আমি প্রত্যাবর্তন করব, কারণ আমাকে রেখে যাওয়া হয়েছে, আমি আসতে চাইনি, আমাকে রেখে যাওয়া হয়েছে। আর সরকার বলছে প্রত্যার্পণ চায়, তারা তাকে বন্দী হিসেবে দেখাতে চায়। শেখ হাসিনা কি বন্দী দেখেছেন আপনি? মানে কোনোভাবে হয়েছে? দেখুন, আমি একজন লয়ার, প্রায় 40 বছর আইন পেশায় আছি, এবং ওনাকে আমি দেখে আসার পরে দুটো মিলিয়ে কথা বলছি। ওই চুক্তিটা যেটা, সেটা হচ্ছে বন্দি বিনিময়। অর্থাৎ বাংলাদেশের বন্দি যদি ভারতে থাকে, ভারতের বন্দি যদি বাংলাদেশে থাকে, তো বন্দির বিনিময় হবে। শেখ হাসিনা যখন ভারতে যান বা তাকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু তিনি বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রোটেকশন প্রোটোকলে, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত যানবাহনে তিনি ভারতে গিয়েছিলেন বা তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ভারত তাকে রিসিভ করেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসাবে। ভারত তাকে কখনো অ্যারেস্ট করেনি, ভারত তাকে কখনো ডিটেনশন দেয়নি, অর্থাৎ তিনি বন্দী নন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু স্পষ্ট বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় অতিথি হিসেবে আছেন। এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন তো তিনি প্রাইম মিনিস্টার। তা প্রাইম মিনিস্টার ভারতে গেছেন, ভারত বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে রিসিভ করেছেন যে প্রোটোকলে, যেভাবে একজন ক্যাবিনেট মিনিস্টার রিসিভ করতে হয় সেইভাবে তাকে রিসিভ করেছেন। জয়শঙ্কর যেটা বলেছেন সেটা তো আছে, যেটা দিব্য চোখে দেখা যায়। তিনি প্রাইম মিনিস্টার হিসেবে গেছেন, এবং সেখানে তিনি প্রাইম মিনিস্টারের জন্য যে প্রোটেকশন প্রোটোকল, এন্টারটেইনমেন্ট, সেটাই আছেন। আর যদি তিনি বন্দী হতেন, তাহলে বন্দীদের সঙ্গে তো এভাবে দেখা করা যায় না। প্রায় আওয়ামী লীগের লোকেরা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, সরকারি আমলারা তার সঙ্গে দেখা করছেন। তাকে বন্দী হলে তো দেখা করা যেত না। এবং আমার সঙ্গে প্রায় 10 জন ছিলেন, আমরা 5-6 ঘন্টা তার সঙ্গে ছিলাম। যেখানে আমাদের সঙ্গে তার দেখা হয়েছে, সেটাকে কখনো বন্দিখানা, জেলখানা, আটক স্থান মনে হয়নি। এবং তিনি একেবারে স্বাচ্ছন্দ্যে একজন রাষ্ট্রীয় অতিথি, রাষ্ট্রীয়ভাবে যে প্রোটেকশন প্রোটোকলে আছেন সেভাবেই ছিলেন, তিনি সেভাবে কথা বলেছেন। ফলে যে অর্বাচীনেরা বলে যে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় আনবো, এই প্রত্যর্পণ চুক্তি কিন্তু যে কয়টা পৃষ্ঠা, আমার মনে হয় এগুলো এরকম পড়েও নাই। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ হয়? বন্দী হতে হবে, দ্বিতীয়ত তার জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ভাবে শঙ্কিত থাকবে না, তৃতীয় হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার না, ইত্যাদি ইত্যাদি। তো শেখ হাসিনার ক্ষেত্রে তো প্রথমটাই নাই, পরের গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, কারণ তিনি আদৌ বন্দী নন। তিনি ভারতের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গিয়েছিলেন, সেই মর্যাদায় তিনি আছেন। আমাকে একজন আইনজীবী বলেছেন যে অতি সম্প্রতি সরকার বা আইসিটি মন্ত্রণালয়, আইসিটি আর কি, নতুন করে একটা মানে শুরু করছেন যে শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনেই ভিসা এবং পাসপোর্ট ছাড়া অন্য দেশে প্রবেশ করেছেন, সেই জন্য তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদেরকে দেখানো হবে যে তারা বন্দী। এরকম কিছু আপনি জানেন কিনা? দেখুন, আমি খুব মার্জিত ভাষা ব্যবহারের পক্ষে। অনেকেই হয় কি, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন জিনিস সেবন করলে কথাবার্তায় ঠিক থাকে না। অনেক আইনের ব্যাখ্যা দিচ্ছেন পলিটিক্যাল পারসেপশন থেকে। আইন এরকম না, এবং এ জাতীয় কথা যারা বলছেন তারা নির্বোধের মতো বলছেন। আইনের এবিসিডি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। কারণ জামায়াত ইসলামী, এনসিপি এবং সরকারের মানে নীতি নির্ধারকের অনেকে বলছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না, বা তিনি মানে তার কোনো আইনি অধিকার নেই আপিলের আবেদন জানানোর, মানে আদালতে যাওয়ার তার কোনো, তিনি সরাসরি নাকি গ্যালোতে চলে যাবেন, তাকে সরাসরি ম্যানিলা রোপে নিয়ে ঝুলানো হবে, এসব কথা পর্যন্ত বলা হচ্ছে। একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বলুন, একজন বাংলাদেশি নাগরিক এবং সাবেক প্রধানমন্ত্রীকে দেশে প্রবেশে বাধা দেওয়ার কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি আদৌ আছে কিনা? শেখ হাসিনার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই
যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, তাদের দর্প চূর্ণ হয়েছে। বাংলাদেশটা সৃষ্টি যারা করেছে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেবে না, এই দাম্ভিকতার কথা যারা বলে তাদের দর্প অতীতে চূর্ণ হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার করার সময় অনেকে বলেছিল যে তারা ফুলে ফেপে শাখা প্রশাখায় বিস্তৃত, তাদের বিচার করতে যাওয়ার দুঃসাহস শেখ হাসিনা দেখাতে পারবে না। আপনার মনে আছে কাদের মোল্লার বিচারের পরে জন কেরি এবং বান কি মুন 35 মিনিট ফোন করে শেখ হাসিনাকে বলেছিলেন এই বিচার প্রক্রিয়ার কার্যকারিতা যেন তিনি স্থগিত করেন। শেখ হাসিনা কেন বলেছিলেন? আমি বলছি যে সম্ভবত শেখ হাসিনা অনুধাবন করছিলেন যে আমার মহান মুক্তিযুদ্ধে তোমরা স্প্লিট পাঠিয়েছিলা, সেই যুদ্ধ আমরা বিজয়ী হয়েছি, সেই যুদ্ধে 30 লক্ষ মানুষ তাদের আত্ম উৎসর্গ করছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। আবার সেই দেশের অপরাধীদের রক্ষা করার জন্য তোমরা তদবির করছো। শেখ হাসিনা কিন্তু সেই বিশাল ক্ষমতাবান ব্যক্তিদের তদবির শোনেন নাই, কাজে ওরা দর্প দেখিয়ে যা করছিল সেই দর্প কিন্তু চূর্ণ হয়ে গেছে তাদের। দ্বিতীয়টা দেখবেন, শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তান এবং এর কলকাঠি নেড়েছিল জুলফিকার আলী ভুট্টো। সেই মৃত্যুদণ্ডের পরে মিয়ানওয়ালী কারাগারে তাকে মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানোর পরে তাকে একটা কবর দেখিয়ে বলা হয়েছিল যে তোমাকে এখানে সমাহিত করবে, তোমার কোনো চাহিদা আছে কিনা। বঙ্গবন্ধু বলেছিলেন আমার একটাই চাহিদা আছে, মৃত্যুর পর আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিও। বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড ওরা কার্যকর করতে পারে নাই। যিনি প্ল্যান করেছিলেন সেই জুলফিকার আলী ভুট্টো কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং তার দণ্ড কার্যকর হয়। কাজে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেবেন না, তার দণ্ড কার্যকর করবেন, এই দাম্ভিকতা তো তাদের পূর্বপুরুষরা 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করে 1969 সালে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। 4 জন সাক্ষীর সাক্ষী হয়েছিল, 3 জন বিচারকের ট্রাইব্যুনাল হয়েছিল। ওই ট্রাইব্যুনাল কিন্তু জনরোষে বিচারকরা পালিয়ে যান, ট্রাইব্যুনাল আগুনে পুড়িয়ে যায়। কাজে পাকিস্তানের উদাহরণটা দিলাম আর আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বললাম। এখানেও কিন্তু এখন যারা হুমকি ধুমকি দিচ্ছেন তাদের পূর্বসূরীরা, তাদের বাপ দাদারা এই প্রক্রিয়াটা করেছিল। শেখ হাসিনাকে ফাঁসি তো ঝোলাবার মতো ক্ষমতা, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, ওরা তো দূরের কথা, ওদের পূর্ব পাকিস্তানের যে প্রতিপক্ষ ছিল অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা, তারা সহ তাদের যে বড় বড় রাষ্ট্র আছে এরা সম্মিলিত ভাবে রাখে না, ইনশাল্লাহ সেটা প্রমাণিত হবে। সমরেজাল করিম, আপনি খুব মানে মেটাফরিক্যালি একটা কথা বলেছেন, আমি সেই কথাটাকে আবার আপনার কাছে রিপিট করব। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছিলেন ভুট্টো এবং ভুট্টোর ফাঁসি হয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো ইতোমধ্যেই সংবিধান লঙ্ঘন করে 7 ক ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ করে ফেলেছেন। শুধু সেইটা না, ডক্টর ইউনূসের অপরাধ এত বেশি অপরাধ হয়েছে যে ওকে যদি 300-400 বছর বাঁচিয়ে রাখা হয় কোনোভাবে তাতে ওর বিচার শেষ করা যাবে না, এত অপরাধ করেছে। আমি আপনার এই সংক্ষিপ্ত সময় হয়তো সংকুলন হবে না, ওর অপরাধ আমি ক্যাটাগরিকে বলতে পারি যে 100 বছর বিচার করলে ওর বিচার শেষ হবে না। রাষ্ট্রদ্রোহিতার মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ ছাড়াও ও এত অপরাধ করেছে যে আমার মনে হয় পৃথিবীর বুকে কোনো একটা ব্যক্তি এত অপরাধ দ্বিতীয় কেউ করেছে কিনা আমার জানা নাই। কাজে এই ইউনূস এবং ইউনূসের যারা পৃষ্ঠপোষক দেশে এবং দেশের বাইরে, এদের প্রত্যেকেরই টুডে অর টুমোরো বিচার হবে। আপনার মনে আছে ইনডেমনিটি অর্ডিন্যান্সের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা প্রোটেক্টেড, তাদের দর্প কিন্তু চূর্ণ হয়েছে। কাজে এখনো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা দাম্ভিকতা দেখায় তাদের দর্প চূর্ণ হবে সেদিন খুব দূরে না।